হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। দ্য ডিজিটাল এডুকেয়ারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোল বিষয় শিক্ষক কিশোর স্যার। আজকে তোমাদের আমি শিল্প বিষয়ের দ্বাদশ শ্রেণীর শিল্প বিষয় থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। অবশ্যই যারা তোমাদের ভূগোল রয়েছে সাবজেক্ট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে চাও, ভূগোল একটা স্কোরিং সাবজেক্ট, সেই জন্য ভালো করে এই জায়গাগুলো বুঝে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবং 100% কমন আসবে। যতটুকু পড়াবো এখান থেকে তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটাকে দেখো এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো খুব ভালো করে বুঝে নাও। এতে করে কি হবে, তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো আর অসুবিধার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে? তো প্রথমেই শিল্প চ্যাপ্টারে শিল্পের সংজ্ঞা অনেক সময় চলে আসে, খুব ইজি একটা জিনিস যে শিল্পের সংজ্ঞা দাও, শিল্প কাকে বলে। তো শিল্প হলো কি, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার শ্রম, বুদ্ধি এবং প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ, প্রাথমিক ক্ষেত্র থেকে উৎপাদিত দ্রব্যের আকার এবং আকৃতির পরিবর্তন করে গঠনগত চেঞ্জ এনে তার কার্যকারিতা এবং উপযোগিতা আর গুণগত মান বৃদ্ধি করে। সঙ্গে সঙ্গে এত কিছু যখন মান বৃদ্ধি হবে, তার কী হবে, তার মূল্যও বৃদ্ধি পাবে এবং এত কিছু গুণমান থাকার জন্য তার কী হবে, ব্যবহারযোগ্যতা বা উপযোগিতাও বাড়বে। এই যে বেশি ব্যবহারযোগ্য বা উপযোগী যে দ্রব্যে পরিণত করছে যেখানে, যার মাধ্যমে, তাকেই বলা হচ্ছে কি, শিল্প, ঠিক আছে? শিল্পের সংজ্ঞা অনেকবার পরীক্ষায় এসেছে, খুব সহজ জিনিস। এবার তোমাদের জানতে হবে শিল্পের শ্রেণীবিভাগ, ঠিক আছে? এখান থেকে ছোট প্রশ্ন হবে কীরকম, যে কাঁচামালের প্রকৃতি অনুসারে একটি বনজ ভিত্তিক শিল্পের কাঁচামাল বা কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্প কয় প্রকার, কী কী, ঠিক আছে? এই যে ভিত্তিগুলো আছে শ্রেণীবিভাগের এবং তার উদাহরণগুলো যে রয়েছে ইম্পর্টেন্ট। শ্রেণীবিভাগের ভিত্তি 1, দেখো, শিল্প সংস্থার আয়তন। যে শিল্পটা আলোচনা আমরা করব, সেই শিল্পটার বা যে শিল্পটার কথা আমরা বলবো, সে তার আয়তনের উপর ভিত্তি করে শিল্পকে আমরা ভাগ করতে পারি বৃহদায়তন শিল্পে, ক্ষুদ্রায়তন শিল্পে এবং কুটির শিল্পে, এই 3 ভাগে ভাগ করতে পারি। বৃহদায়তন বা ভারী শিল্প কোনগুলো, যেমন লৌহ ইস্পাত শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, চা পাট বস্ত্রবয়ন কাগজ শিল্প। ক্ষুদ্রায়তন শিল্প কোনগুলো, যেমন লৌহ ইস্পাত, এটা হবে না, তামা, তেল শোধনাগার শিল্প, এগুলো। হালকা শিল্পের মধ্যে কি কি পড়ে, হালকার মধ্যে পড়ে বস্ত্র বয়ন, যন্ত্রাংশ নির্মাণ, বৈদ্যুতিক শিল্প, এগুলো হচ্ছে হালকা শিল্পের মধ্যে পড়ে। কুটির শিল্পের মধ্যে কি কি পড়ে, যেরকম মৃৎশিল্প, তাঁত, সূচি, পোশাক নির্মাণ, জরির কাজ, এগুলো হচ্ছে কি কুটির শিল্পের মধ্যে পড়ে। কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পকে আবার ভাগ করে যায়। কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্প কি কি, দেখো, বনের মধ্যে থেকে যে সমস্ত কাঁচামাল পাওয়া যায় তার উপর নির্ভর করে গড়ে ওঠে কি, কাগজ শিল্প, দেশলাই শিল্প, প্লাইউড শিল্প ইত্যাদি। 2 নম্বর, কৃষিভিত্তিক শিল্প, যেগুলো কৃষিজ কাঁচামালের উপর নির্ভর করে, যেমন চা, পাট, চিনি শিল্প। খনিভিত্তিক শিল্প, যেরকম হলো খনিজ দ্রব্যের উপর নির্ভর করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খনিজ শিল্প, কি কাঁচামালের প্রকৃতি অনুসারে। খনিজ শিল্প বুঝতেই পারছো, লোহা, তামা, যে সমস্ত পদার্থ খনিজ থেকে পাওয়া যায় তার থেকে যে ধাতব শিল্পগুলো তৈরি হয় সবগুলোই খনিভিত্তিক শিল্প। উৎপাদিত পণ্যের ব্যবহার অনুসারে, দেখো, ভোগ্য পণ্য, যেগুলোকে আমরা ভোগ করতে পারি, যেমন চা, ময়দা, বস্ত্র শিল্প, যেগুলোকে আমরা ভোগ করি। নির্মাণমুখী, যেগুলো দিয়ে নির্মাণ কার্যে ইউজ করা হয়, যেমন বিল্ডিং তৈরির ক্ষেত্রে ইস্পাত, লোহার রড, সেগুলো কোথা থেকে আসছে, ইস্পাত শিল্প থেকে, তাই না? মূলধনী দ্রব্য শিল্প, যেখানে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হয়, যেমন যন্ত্রপাতি শিল্প। এবার সম্পদের তারতম্য অনুসারে, সম্পদের যে প্রকৃতি তার অনুসারে বস্তুগত সম্পদ, যেমন বয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি, যেখান থেকে বস্তু তৈরি হচ্ছে। 2 নম্বর, সাংস্কৃতিক শিল্প সম্পদ, যেই সম্পদকে আমরা অনুভব করতে পারি, তাই না? তথ্য প্রযুক্তি শিল্প, যেমন বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। পর্যটন শিল্প, ট্যুরিজম এবং চলচ্চিত্র শিল্প, যেখানে বিভিন্ন রকম সিনেমা তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, সবগুলোই হলো সাংস্কৃতিক সম্পদ। বস্তুগত উপাদানের ধর্ম অনুসারে, যেমন ধাতব শিল্প, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম শিল্প, এগুলো। অধাতব শিল্পের মধ্যে কী কী পড়ে, যেগুলো ধাতু নেই, যেমন সিমেন্ট, তেল শোধন, তেল রসায়ন, সার শিল্প ইত্যাদি। মালিকানার ভিত্তিতে আবার ভাগ হয়, ব্যক্তিগত বা বেসরকারি শিল্প, যেমন টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, বাজাজ অটো ইত্যাদি। 2 নম্বর, সরকারি শিল্প হতে পারে, যেমন দুর্গাপুর ইস্পাত শিল্প কারখানা, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এবং যৌথ উদ্যোগে সরকারি এবং বেসরকারি
এই দুই উদ্যোগে শিল্প গড়ে উঠতে পারে, যেমন অয়েল ইন্ডিয়া লিমিটেড, গুজরাট অ্যালকালি লিমিটেড এবং সমবায় শিল্প। এগুলো কি সরকার এবং ব্যক্তিগত দুই ধরনের উদ্যোগেই কিন্তু এই শিল্পগুলো গড়ে ওঠে। এবার শিল্প যেহেতু আমরা পড়ছি, শিল্পে কোনো প্রোডাক্টস তৈরি করার জন্য বা শিল্পদ্রব্য উৎপাদন করার জন্য কী প্রয়োজন হয়? কাঁচামালের প্রয়োজন হয়, যেটাকে শিল্পে নিয়ে গিয়ে বা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বস্তুটাকে প্রস্তুত করা হয়, তাই তো? তো এই কাঁচামালের প্রকৃতি অনুসারে কাঁচামাল কয় প্রকার হয়? শিল্পে যে কাঁচামাল ইউজ করে সেটা দু ধরনের হয়। সেটা এক হতে পারে বিশুদ্ধ, আর একটা হয় অবিশুদ্ধ। বিশুদ্ধ কাঁচামাল কি? যেসব কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে, অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল আমরা প্রোডাক্টটা তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি, উৎপন্ন ওজন, জিনিসটার যে ওজন, কাঁচামালের যা ওজন এবং জিনিসটা উৎপাদন করার পর যা ওজন দাঁড়াবে, দুটো সমান সমান যদি হয়ে যায় তাহলে সেটা বিশুদ্ধ শ্রেণীর হয়। শিল্প প্রক্রিয়াকরণের ফলে কাঁচামালের ওজন হ্রাস পায় না, তাই এটি কি ভার হ্রাসশূন্য কাঁচামাল নামে পরিচিত। যেমন তুলো, এটা তুলো হবে, পশম, এই শিল্প। এই কাঁচামাল ভিত্তিক শিল্পগুলো কি নির্দিষ্ট স্থানের পরিবর্তে কাঁচামাল উৎপাদক অঞ্চলে বা বহু দূরে বাজারের কাছে বা অন্য কোনো সুবিধাযুক্ত অঞ্চলে কিন্তু এই শিল্পগুলো গড়ে ওঠে, কারণ এই কাঁচামালগুলোর ওজন, পরিবহন ব্যয় সেরকম কোনো প্রভাব বিস্তার করে না, তাই যে কোনো জায়গায় এই শিল্প গড়ে উঠতে পারে। ঠিক আছে, মনে রাখবে। আর এই বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলো যেহেতু তাদের অবস্থানের জন্য কোনো জায়গার উপর নির্ভরশীল নয়, সেই জন্য এই শিল্পগুলো যে কোনো প্রান্তে যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। তাই আবার এদের আবার কি বলা হয়? ফুটলুস ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প বলা হয়। এটা যে কোনো স্থানে যে কোনো সময় গড়ে উঠতে পারে। দেখো, শিল্প স্থাপনে আরেকটা ভিত্তি কি? কৃষিজ ও খনিজ কাঁচামাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাঁচামালের বৈশিষ্ট্য অনুসারে শিল্পের অবস্থান নির্ণয় হয়। প্রকৃতি অনুসারে দুই প্রকার আমরা পড়লাম, অশুদ্ধ কাঁচামাল বা অবিশুদ্ধ কাঁচামাল কি? যেসব কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পদ্রব্যের ওজন কমে যায়, অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল ইউজ করা হলো, প্রোডাক্টটা যখন তৈরি হবে, শিল্পটা উৎপাদনের পর তার ওজন কিন্তু কমে যাবে। তো এরকম কাঁচামালকে কি বলবে? অবিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ শিল্পে প্রক্রিয়াকরণের পর ওজনে হ্রাস পায়। বেশি পরিমাণে কাঁচামাল ইউজ করার পর সেখানে খুব কম পরিমাণে শিল্পদ্রব্য তৈরি হয়, তাই এর নাম আবার কি? ভারহ্রাসশীল কাঁচামাল। যেমন হচ্ছে কি লোহা শিল্প, তামা শিল্প, বক্সাইট শিল্প, চা, আখ, এগুলো সবগুলোই হলো কি অবিশুদ্ধ কাঁচামাল শ্রেণীর। এই কাঁচামাল নির্ভর শিল্পগুলো মনে রাখবে সবসময়, যেহেতু কাঁচামালের ওজনটা বেশি, সেক্ষেত্রে শিল্পটা অবস্থানের জন্য অবশ্যই কাঁচামালের ওজনটাকে গুরুত্ব দেয় এবং শিল্প কেন্দ্রগুলো কাঁচামালের উৎসের কাছাকাছি গড়ে ওঠে। ঠিক আছে, যার উদাহরণ হচ্ছে বিভিন্ন রকম ধাতব শিল্পগুলো আমরা যে সমস্ত স্থানে সেই খনিজ সম্পদটা পাওয়া যায় সেখানেই গড়ে উঠতে লক্ষ্য করি। এবার দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, তারপরে ফুটলুস ইন্ডাস্ট্রি, বা শিকড় আলগা শিল্প কাকে বলে, ঠিক আছে, স্থানীয় শিল্প কাকে বলে, এগুলো ছিল বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল থেকে। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আউটসোর্সিং কি আর দোলকনীতি কি। দেখো আউটসোর্সিং কি? দেখো বর্তমানে আমরা বিশ্বায়নের যুগে বাস করছি, যেখানে গ্লোবালাইজেশনে কাজ করিয়ে নেওয়ার জন্য বহুজাতিক সংস্থাগুলো কি পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে, যেখানে বড় বড় এই মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা কি করে সস্তা সুলভ এবং দক্ষ বিদেশি শ্রমিকদের সংগ্রহ করে এবং তাদেরকে তাদের কোম্পানিতে নিয়োগ করে। এর ফলে কি নিজের দেশের মধ্যে থেকে যদি শ্রমিক খুঁজতে চায়, সেক্ষেত্রে কি শ্রমিকের ডিমান্ড বেশি থাকার জন্য সেই প্রোডাকশনের জন্য খরচা বেড়ে যায়। এবার যদি অন্য কোনো দেশ থেকে হায়ার করা হয়, যেখানে শ্রমিকের যে মজুরি তার পরিমাণ কম, সেক্ষেত্রে তাদের কিন্তু প্রোডাকশন চার্জ যে কম হবে এবং তারা বেশি লাভবান হবে, তাই তারা কি করে? বিদেশ থেকে শ্রমিক নিয়োগ করে। আর এই নিয়োগের পদ্ধতিকেই বলা হচ্ছে কি আউটসোর্সিং। এর ফলে দেশীয় শ্রমিকের চাহিদা হ্রাস পায়, কিন্তু প্রোডাকশন খরচ কমে যায় এবং শিল্পপতিরা লাভবান হন। ঠিক আছে, প্রিন্সিপাল, এবার হচ্ছে প্রিন্সিপাল কি আছে? পেন্ডুলাম প্রিন্সিপাল, দোলক নীতি, পরিবহনের দোলক নীতিও এই প্রশ্নটা এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো দোলক নীতি বা পেন্ডুলাম প্রিন্সিপাল কি? দীর্ঘ দূরত্ব, যখন একটা লং ডিস্টেন্সে দুটো পণ্য একটা শিল্পের জন্য ইউজ হবে, দুটো কাঁচামাল ধরো লং ডিস্টেন্সে আছে এবং সেখানে কাঁচামাল দুটোকে থেকে একটাই শিল্পদ্রব্য তৈরি করা সম্ভব, তো সেক্ষেত্রে পরিবহন ব্যয় হ্রাস করার জন্য কী করবে?
পরিবহনের সময় ফিরতি পথে ধরে নাও এ স্থান থেকে বি স্থানে কয়লা নিয়ে যাবে। এখানে আছে কয়লা পাওয়া যায় এ স্থানে, এবং এখানে পাওয়া যায় আকরিক লোহা বা লোহাই লিখলাম আমি। তো এই এ স্থান থেকে বি স্থানের দূরত্ব ধরে নাও 500 কিলোমিটার। এবার দেখো এই 500 কিলোমিটার ডিস্টেন্সে জন্য যদি শিল্প কেন্দ্র যদি তা লাভ করতে চায়, তাহলে ঘড়ির পেন্ডুলাম বা দোলন, একটা ঘড়িতে যেরকম পেন্ডুলাম থেকে যেটা কি দোলে অনবরত এদিক থেকে এদিকে পেন্ডুলাম দেখছো তোমরা, সেরকম এক্ষেত্রে একটা ট্রেন কি করতে পারে, একই ট্রেন এই দুটো স্থানের মধ্যে সেই যোগাযোগটাকে রক্ষা করতে পারে। কীভাবে? যে ট্রেনটা যাওয়ার সময় কয়লা নিয়ে যাবে বি স্থানের জন্য, সেই ট্রেনটাই ফেরার পথে কি বি স্থান থেকে লোহা নিয়ে কিন্তু এ স্থানে ফিরে আসতে পারে, খালি না আসে। এবং দু জায়গাতেই কি এখানেও আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তৈরি হতে পারে, এবং এখানেও যদি একটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি থাকে, তাহলে তাদের মধ্যে কি যে ওই যে পরিবহন ব্যয়, খালি ট্রেনটা আসার খরচটা করতে হবে না, সেক্ষেত্রে তারা পরিবহন ব্যয়টাকে কি ডিভাইড করে নিতে পারবে। ঠিক আছে, না তাদের অনেকটা টাকা বেঁচে যাবে। এই পদ্ধতিটাই হলো কি পরিবহন ব্যয় হ্রাস করে শিল্প উন্নতি করার এই পদ্ধতিকেই বলা হয় পরিবহনের দোলনীতি। যেটা দেখা যায় কি জার্মানির রুর অঞ্চলে কয়লা বোঝাই রেল ওয়াগন ফ্রান্সের লোরিন অঞ্চলে কয়লা খালাস করে এবং ফিরে আসার সময় সেখান থেকে লৌহ আকরিক পরিবহন করে আনে। সে কারণে জার্মানি তাহলে রুর অঞ্চলে যেরকম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে, ঠিক একই রকমভাবে ফ্রান্সের লোরিন অঞ্চলেও কি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তো এই দুটো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। এবার দেখো এই শিল্পর ক্ষেত্রে আর কি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে তোমাদের, সেটা হলো কি যে শিল্প স্থানিকতার তত্ত্ব, যে শিল্প যখন গড়ে উঠবে তার জন্য কতগুলো থিওরি, ইকোনমিক বা অর্থনীতিবিদ শিল্প গড়ে তোলার জন্য কতগুলো থিওরি দিয়েছিল। তাদের মধ্যে অন্যতম হলেন কি ওয়েবার। তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেটার নাম কি ন্যূনতম ব্যয় তত্ত্ব বা লিস্ট কস্ট থিওরি। এই থিওরি অনুসারে তার থিওরিটাতে কি আছে আমরা পড়ব। জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার 1909 সালে শিল্প অবস্থান সম্পর্কে তিনি তার এই গ্রন্থে কিন্তু জার্মান ভাষায় লেখা এই গ্রন্থটাতে তার ন্যূনতম ব্যয় তত্ত্বটা প্রকাশ করেন। পরবর্তীকালে এটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যায়। এই তত্ত্বে তিনি তার যে এই তত্ত্বটা দেওয়ার আগে তিনি কতগুলো অনুমান করেছেন, কতগুলো কন্ডিশন দিয়েছেন। সেই কন্ডিশনগুলো যদি থাকে সেখানে, তো সেই কন্ডিশনগুলোর ক্ষেত্রে শিল্পটা গড়ে তোলার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হবে, কোথায় গড়ে উঠবে, তার উপরে তিনি ভিত্তি করে তার এই থিওরিটা দিয়েছেন যে একজন শিল্পপতি যদি চান শিল্প গড়ে তুলতে, তাহলে তিনি কোথায় শিল্প গড়ে তুললে লাভজনক হবে শিল্পটা। ঠিক আছে, 1 নম্বর অনুমান কি অবস্থার একরূপতা। শিল্প গড়ে ওঠার স্থানটিতে কি থাকতে হবে, ভূপ্রকৃতি, জলবায়ু এবং জনবসতি, সম্প্রদায়, দক্ষতা, এই সমস্ত ক্ষেত্রে কি থাকতে হবে, এই সমস্ত ক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে সেই জায়গাটা অভিন্ন হবে, এটা বলেছেন। 2 ধরনের কাঁচামাল, শিল্পটি প্রয়োজনীয় প্রাকৃতিক কাঁচামালগুলো কি 2 ধরনের হবে। একটা হচ্ছে সর্বত্রলভ্য ও অফুরন্ত, যেমন জল, বায়ু, সূর্যালোক। আর এটা হবে কেন্দ্রীভূত শ্রেণীর কাঁচামাল, যেরকম হচ্ছে আমরা লোহা, কয়লা এগুলো পড়ছি। তো এগুলো আবার 2 রকমের হবে। বলছি কি একটা হবে বিশুদ্ধ আর এটা হবে অবিশুদ্ধ প্রকৃতির। বিশুদ্ধ যেমন তুলো, পাট, রেশম। অবিশুদ্ধ কীরকম, যেমন লোহা, আকরিক, আখ। ঠিক আছে, যেগুলো একটু আগে পড়লাম আমরা অবিশুদ্ধ বা বিশুদ্ধ কি। এবার 3 নম্বর অনুমান কি বলেছেন, যে নির্দিষ্ট শ্রমিক থাকবে। তা শ্রমিকদের উৎস, তাদের যোগান এবং মজুরি নির্দিষ্ট থাকবে, অর্থাৎ শ্রমিক সর্বত্র সুলভ নয়, সব জায়গায় শ্রমিক পাওয়া যাবে না, তার মতে শ্রমিকও নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে। এইরকম ক্ষেত্রে এরকম কন্ডিশন যদি থাকে। পরিবহন ব্যয় কি পণ্যের ওজন এবং দূরত্বের উপর নির্ভর করবে, এবং দূরত্ব এবং পণ্যের ওজনের উপর সেই পরিবহন ব্যয় হ্রাস বৃদ্ধি পাবে। বাজারের ক্ষেত্রে তিনি কি বললেন, বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা মারাত্মক থাকবে এবং বাজারেও প্রতিযোগিতা থাকবে, অন্যান্য শিল্পের সঙ্গে মার্কেটে ভীষণ প্রতিযোগিতা থাকবে। ঠিক আছে, ওইবারে ন্যূনতম ব্যয় তত্ত্বে দেখো যে মূল বক্তব্য অর্থাৎ তিনি কি বলতে চাইছেন তার তত্ত্বে। মূল বক্তব্য হলো কি, যে পরিবহন ব্যয় ন্যূনতম, পরিবহন ব্যয়ে সব থেকে কম হবে, তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, লিস্ট কস্ট থিওরিতে
2 নম্বর, মজুরির ব্যয়ও সর্বনিম্ন হবে, কারণ মজুরির জন্য একটা খরচা হয়, কারণ শ্রমিক ছাড়া প্রোডাকশন হয় না। আর কি হবে, তিনি বলেছেন বিভিন্ন শিল্প সমাবেশের ফলে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা সেটাও সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এইগুলোতে হচ্ছে তার মূল বক্তব্য। এবার এখানে তিনি কি আরও কতগুলো জিনিসের কথা বলেছেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেটেরিয়াল ইন্ডেক্স বা এমআই কি, বা পণ্যসূচক কি। সেক্ষেত্রে পণ্যসূচক কি, কোনো শিল্পে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের যে অনুপাত তাকেই পণ্যসূচক বলে। এর মান যদি 1 বা তার কম হয় তাহলে কাঁচামালটা বিশুদ্ধ প্রকৃতির, এবং 1-এর বেশি হলে সেটা অবিশুদ্ধ প্রকৃতির। পণ্যসূচক নির্ণয়ের সূত্রটি হলো কি, কাঁচামালের মোট ওজনকে উৎপন্ন পণ্যের মোট ওজন দিয়ে ভাগ করলে পণ্যসূচক বের হবে। ঠিক আছে, ধরে নাও সেখানে কোনো কাঁচা পণ্য উৎপাদন করার জন্য 10 টন কাঁচামালের ইউজ হয়, এবং তার ফলে যে প্রোডাকশনটা হয় সেটা 5 টন। তো সেক্ষেত্রে কি এরকম হবে জিনিসটা, এমআই কীভাবে ক্যালকুলেট করবো আমরা, মেটেরিয়াল ইন্ডেক্স সমান সমান তাহলে 10 টন বাই 5 টন, তাহলে উত্তর আসলো কি 2 টন। এই যে 2 টন, এটা কি হলো, 1-এর বেশি হলো তাহলে এটা অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল, বোঝা গেল। আর যদি এটা সমান সমান হয় 10 টন ডিভাইডেড বাই 10 টন, তাহলে কি হবে, উত্তরটা 1 আসবে, তাহলে সেটা বিশুদ্ধ কাঁচামাল। বুঝলে, এরকম সিম্পল একটা ব্যাপার। এবার ওয়েবারের ন্যূনতম ব্যয় থাকতে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে কি, সেটা হলো আইসোটিন। আইসোটিন কি, ওয়েবারের শিল্পস্থায়িকতা তত্ত্বে কাঁচামাল এবং উৎপন্ন পণ্যের যে পরিবহন ব্যয়, তার জন্য তিনি কতগুলো বৃত্তাকার রেখা কল্পনা করেছিলেন, যেখানে যেখানে পরিবহন ব্যয় সমান সেগুলোকে তিনি বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করেছিলেন। এই বৃত্তাকার রেখাগুলোকে তিনি বলেছিলেন সমপরিবহন ব্যয় রেখা বা আইসোটিন। যেমন এই যে মেটেরিয়াল 1 এবং র মেটেরিয়াল, এটা মার্কেট এমতে, আর এটা হলো র মেটেরিয়াল, আর এম মানে র মেটেরিয়াল। তাহলে এই যে মার্কেট বা বাজার, আর এখানে যে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামালের উৎস আছে, এখান থেকে দেখো মার্কেট থেকে এই যে ব্লু কালারে যে সার্কেলগুলো আছে এগুলো ইন্ডিকেট করছে কি 1 2 3 4 5 5টা সার্কেল আছে। র মেটেরিয়াল থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 8টা সার্কেল করছে। এই সার্কেলগুলোতে বোঝাচ্ছে এটাই যে এই বৃত্তটার মধ্যে সমস্ত জায়গায় কি পরিবহন ব্যয় সমান, অর্থাৎ এখান থেকে যত ডিস্টেন্স বাড়বে পরিবহন ব্যয় বাড়তে থাকবে। কিন্তু ওই যে বৃত্তটা করা হয়েছে অর্থাৎ সেন্টার থেকে চারিদিকে এর ডিস্টেন্স সমান, সেই জন্য এই বৃত্তের চারিদিকে কি যেদিকে যাক না কেন তার পরিবহন ব্যয়টা ওই বৃত্তের মধ্যে যদি 100 টাকা খরচা হয় তাহলে 100 টাকা। এখানে যদি ধরে নাও এখানে পরিবহন ব্যয় এটাই ধরলাম, 1 নম্বরে 100 টাকা, 2 নম্বরে 200 টাকা, 3 নম্বরে 300 টাকা, 4 নম্বর দূরত্বে 400 টাকা করে পার ইউনিটে খরচ হয়। তো এরকম করে এই বৃত্তের সমস্ত জায়গায় এভাবে খরচ হয়, আর কাঁচামালের ক্ষেত্রে এরকম করে খরচ হয়। এই বৃত্তাকার রেখাগুলোকেই তিনি বলেছেন কি সমপরিবহন ব্যয় রেখা বা আইসোটিন। ঠিক আছে, এবার আইসোডাফেন কি, আইসোডাফেন হলো কি, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ, আসবেই পরীক্ষায়। আইসোডাফেন হলো শিল্পস্থাপিক যে ন্যূনতম ব্যয়তত্ত্ব বা লিস্ট কস্ট থিওরিতে তিনি বলেছেন কাঁচামাল ও উৎপন্ন পণ্যের যে সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলো আছে, এই যে বৃত্তাকার রেখাগুলো, কাঁচামাল এখানে 3টে দেখো, একটা মার্কেট, 2টো কাঁচামাল দেওয়া আছে। তো এক্ষেত্রে যে বৃত্তাকার রেখাগুলো যদি আমরা আইসোটিনগুলো তৈরি করি, সেগুলো পরস্পরকে যে জায়গায় ছেদ করবে সেই ছেদবিন্দুগুলিকে যোগ করলে আরেক ধরনের উপবৃত্তাকার রেখা পাবো। আর এই উপবৃত্তাকার রেখাগুলো দেখাচ্ছে যে সেই প্রোডাকশনটার, সেই কাঁচামালটার বা উৎপাদিত পণ্যের জন্য যে খরচ, অর্থাৎ মোট পরিবহন ব্যয়, শিল্পটা থেকে কাঁচামালের উৎসে থেকে শিল্পে কাঁচামালটা আনয়ন এবং শিল্প থেকে বাজারে সেই উৎপন্ন দ্রব্যটাকে পাঠানোর জন্য যে খরচা, দুটোকে একসঙ্গে করলে যে মোট পরিবহন ব্যয় হবে সেটা নাকি এই রকমভাবে পাওয়া যাবে। ঠিক আছে, যখন আমরা সমস্ত আইসোটিনগুলোকে একসঙ্গে করব দূরত্ব অনুসারে, তখন আমরা এক ধরনের উপবৃত্তাকার রেখা পাবো, যেগুলোকে কি বলা হবে, যেগুলোকে বলা হবে আইসোডাফেন। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, ওয়েবার আরেক ধরনের জিনিসের কথা বলেছেন যে শিল্পটা কোথায় গড়ে উঠবে, কাঁচামালের উৎসের কাছে নাকি বাজারের কাছে, কোথায়। এক্ষেত্রে তিনি অবস্থানিক ত্রিভুজের ধারণা দিয়েছিলেন। এই অবস্থানিক ত্রিভুজটা কি, এই অবস্থানিক ত্রিভুজ হলো এই যে ওয়েবারের মতে ওয়েবারের শিল্প স্থাপনিকতা তত্ত্বে পরস্পর থেকে সম দূরত্বে থাকা দুটি কাঁচামাল, দুইটা কাঁচামাল যখন একে অপরের থেকে সেম ডিস্টেন্সে থাকবে এবং একটা মার্কেট থাকবে, সেক্ষেত্রে
এই তিনটা জিনিসকে যুক্ত করলে, এই যে সবুজ রঙের যে দাগগুলো দিয়ে যুক্ত করা হয়েছে, যুক্ত করলে একটা সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। এই ত্রিভুজের মাধ্যমে শিল্পের অবস্থানকে নির্ণয় করাকে বলা হচ্ছে কি লোকেশনাল ট্রায়াঙ্গেল। এক্ষেত্রে বিশুদ্ধ সর্বত্রলভ্য কাঁচামালের ক্ষেত্রে ত্রিভুজ কি করে, ত্রিভুজের বাজার যদি শীর্ষে থাকে, O1 স্থানে থাকে, তাহলে শিল্পটা কি হবে, বাজারের কাছে গড়ে উঠবে যদি কাঁচামাল দুটো বিশুদ্ধ প্রকৃতির হয়। এবার অন্যান্য ক্ষেত্রে কি হবে, যদি কাঁচামাল, বাজার এবং শিল্প সবগুলোই যদি সমান গুরুত্বপূর্ণ হয়, তাহলে শিল্প কি করবে, কাঁচামাল অর্থাৎ যদি কাঁচামাল 2 এবং 3 দুটোই যদি বিশুদ্ধ প্রকৃতির হয়, সেক্ষেত্রে বাজার মাঝখানেও গড়ে উঠতে পারে। ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে বাজার যদি বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামাল হলে শিল্পটা বাজারের কাছে গড়ে উঠবে। এবার যদি দেখা যায় কাঁচামাল 2 বেশি ভারী, বেশি অবিশুদ্ধ প্রকৃতির, এবং কাঁচামাল 3 হচ্ছে বিশুদ্ধ প্রকৃতির, সেক্ষেত্রে শিল্পটা অবশ্যই কিন্তু পরিবহন ব্যয়কে হ্রাস করার জন্য এই যে অবিশুদ্ধ কাঁচামাল 2 তার পাশে গড়ে উঠবে। দেখো, আর যদি 3 নাম্বার এই কাঁচামালটা যদি অবিশুদ্ধ প্রকৃতির, কাঁচামাল 2 যদি বিশুদ্ধ প্রকৃতির হয়, সেক্ষেত্রে শিল্পটা কাঁচামাল 3-র কাছাকাছি গড়ে উঠবে। দেখো, এটা অনেকটা 3 কোণা টেবিলের মধ্যে একটা 3টে সুতোকে গিট বেঁধে দেওয়ার মতো, এবং 3 দিকে যদি আমরা 3 ধরনের ওয়েট ইউজ করি, তাহলে যেদিকে ওয়েটটা বেশি হবে শিল্পটা কি তার দিকেই সরে যাবে। ঠিক আছে, এটাই এখানে প্রকাশ করা হয়েছে। যদি দুটাই অবিশুদ্ধ কাঁচামাল হয়, তাহলে যেই কাঁচামালটা বেশি অবিশুদ্ধ প্রকৃতির, তাহলে সেক্ষেত্রে বাজার অধিক অবিশুদ্ধ যে কাঁচামাল তার দিকে সরে যাবে। ঠিক আছে, ওয়েবারের তত্ত্বে এগুলো কিন্তু সবগুলোই এখান থেকে প্রশ্ন হবে, ছোট প্রশ্ন, তাই এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। মজুরি সূচকের কথা বলা হয়েছে, ইন্ডেক্স অফ লেবার কস্ট। উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু কিন্তু শ্রমিকের একটা মজুরি দরকার হয়, যেটাকে তিনি কী বলেছেন, মজুরি সূচক বলেছেন। গড় যে মজুরির খরচ যেটা। ওয়েবারের মতে শিল্পের মজুরি সূচক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প ন্যূনতম পরিবহন ব্যয়ভিত্তিক অবস্থান থেকে মজুরি কেন্দ্রিক অবস্থান থেকে সরে যায়, যেখানে মজুরি কম তার দিকে সরে যাবে। শ্রমগুণক লেবার কোএফিসিয়েন্ট কি, উৎপাদিত শিল্প পণ্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি এবং উৎপাদিত শিল্পপণ্য কাঁচামালের মিলিত ওজনের যে অনুপাত, তাকে বলা হয় কি শ্রমগুণক। ওয়েবারের মতে অনুকূল শ্রম গুণকযুক্ত স্থানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা সবথেকে বেশি, যেখানে মজুরি চার্জ সবথেকে কম। জটিল আইসোটোপেন বা ক্রিটিক্যাল আইসোটোপেন কি, ওয়েবারের মতে যে রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ সবচেয়ে কম এবং কাঁচামাল উৎপন্ন দ্রব্যের মোট পরিবহন ব্যয় সমান, সেখানে ক্রিটিক্যাল আইসোটোপেন তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে দেখো, এই যে ক্রিটিক্যাল আইসোটোপেন, দেখো এগুলো, এটা হচ্ছে আইসোডাপেন, যেটাকে বলা হচ্ছে সমমোট পরিবহন ব্যয় রেখা, গোল বৃত্তাকার রেখাগুলো। আর যে ট্রাইঅ্যাঙ্গেলটা দিয়ে বোঝানো হয়েছে কি অবস্থানিক ত্রিভুজ, এবং এই যে L1 L2 L3 এগুলো হচ্ছে কি লেবার চার্জ। তাহলে এক্ষেত্রে শিল্প গড়ে উঠবে কোথায়, এই যে গোলাপি রঙের যে সার্কেলটা আছে এখানে, এটাই হচ্ছে কি ক্রিটিক্যাল আইসোটোপেন, যেখানে মজুরির ব্যয় সবচেয়ে কম এবং সবগুলো কাঁচামাল নির্দিষ্ট দূরত্বে পাওয়া যাচ্ছে, এবং কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের জন্য যে পরিবহন ব্যয় সেটাও সমান। তাহলে লোকেশান হচ্ছে এটাই, যেখানে শিল্পটা গড়ে উঠবে। ঠিক আছে, এবার তিনি আরও একটা ধারণা দিয়েছিলেন যে ব্রেক অফ বাল্ক। ব্রেক অফ বাল্ক কি, এটা হলো কোশ্চিন, কিন্তু ইম্পর্টেন্ট, আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ব্রেক অফ বাল্ক কি, দেখো কোনো পরিবহন মাধ্যমে পণ্যদ্রব্য যখন এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সপোর্ট করা হয়, যখন নিয়ে যাওয়া হয়, তখন পরিবহনের সুবিধার জন্য কোনো ছোট পরিবহন মাধ্যমে পণ্য পরিবহন করা বাধ্যতামূলক হয়ে পড়ে। যেমন আরও সহজ করে বোঝাই আমি, একটা পণ্য ধরনের বিদেশ থেকে আসছে, সেক্ষেত্রে সেই পণ্যটাকে নিয়ে আসার জন্য যে পুরো পথটাই যে জলজাহাজের উপর বা ট্রেনে করে নিয়ে আসা যাবে, সেটা সম্ভব হয় না। তখন কি বাধ্যতামূলকভাবে রেলওয়ে জংশন, যেমন শিয়ালদা আছে, যেমন শিলিগুড়ি আছে, সেখানে বাধ্যতামূলকভাবে নামানো হয়, এবং তারপরে যে ট্রান্সপোর্টের যে মুড বা মাধ্যম সেটাকে চেঞ্জ করা হয়, সেটা হয়তো ট্রেন থেকে তখন লরিতে চাপানো হলো, বা জাহাজের ডকে নামানোর পর জাহাজ থেকে ট্রেনে চাপানো হলো। এই যে পয়েন্টগুলো, অর্থাৎ বন্দর বা বড় রেলওয়ে জংশন, যেখানে যে মুড অফ ট্রান্সপোর্টেশন বা পরিবহনের যে মাধ্যম, যেটাকে পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকেই বলা হচ্ছে কি ব্রেক অফ বাল্ক। ঠিক আছে, ব্রেক অফ বাল্ক পয়েন্টও বলা হয়। তাহলে তার উদাহরণ হবে কি, ব্রেক অফ বাল্ক পয়েন্টের উদাহরণ, যে
কোনো রেলওয়ে জংশন বা বন্দর। এবার আমরা অলরেডি ওয়েবারের শিল্প স্থাপনিকতা তত্ত্বের শেষে চলে এসেছি। তো এখানে তার তত্ত্বের সমালোচনা কি কি ভুল ছিল, তো সেই ভুলগুলোও সেই সময় অন্যান্য অর্থনীতিবিদরা বের করেছিলেন। সেই ভুলগুলো আমরা দেখি, তার তত্ত্বে কিছু ভুল রয়েছে। কি যে এই তত্ত্বের মধ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ যেমন ওয়াল্টার আইজার্ড মেলভিন, গ্রিনার্ড, উইলবার স্মিথ, অস্টিন রবিনসন প্রমুখ অর্থনীতিবিদরা এর সমালোচনা করেছে। কি কি সমালোচনা? এটি অতিরিক্ত সরল এবং অবাস্তব একটা থিওরি। কাঁচামাল সম্পর্কেও তার ধারণাটা ভুল আছে। ঠিক আছে, সবসময় যে কাঁচামাল সর্বত্রলভ্য হবে, বিশুদ্ধ হবে, অবিশুদ্ধ হবে এরকমটা নয়। শ্রমিক এবং মজুরির কথা তিনি যে বলেছেন যে সস্তা সুলভ নয় সব সময়, সেক্ষেত্রে কি শ্রমিক এবং মজুরি অনেক সময় এটা প্রভাবিত করে না শিল্পকে। ঠিক আছে, পরিবহন ব্যয় দেখো, পরিবহন ব্যয় তার পরিবহনের মাধ্যম এবং অবস্থান, সেই জায়গাটার ভূপ্রকৃতির সঙ্গে সঙ্গে পরিবহনের জন্য যে খরচা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, যেটাকে তিনি কিন্তু সমপরিবহন ব্যয় দিয়ে দেখিয়েছেন। সেটা সবসময় চারিদিকে সবসময় সমান হয় না, এটাও ভুল। ব্রেক অফ বাল্ক, তিনি ব্রেক অফ বাল্ক পয়েন্টের কথা বলেছেন, কিন্তু অনেক সময় এই ব্রেক অফ বাল্ক পয়েন্ট থাকে না। ন্যূনতম ব্যয়ের ব্যতিক্রম, এখন তার মতে শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে পরিবহন ব্যয় সব থেকে লোয়েস্ট, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে পরিবহন ব্যয় লোয়েস্ট থাকা সত্ত্বেও অন্যান্য ক্ষেত্র, যেরকম কোনো সরকারি প্রয়োজন বা যুদ্ধের প্রয়োজনে বা অন্যান্য নিডসকে দক্ষ করে সেখানে কিন্তু শিল্প গড়ে তোলা হয়। অনেক সময় সরকার সেখানে কি এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়, যেখানে শিল্প গড়ে ওঠার জন্য শিল্পপতিদের আকৃষ্ট করা হয়। তো সেক্ষেত্রে সবসময় যে ন্যূনতম ব্যয়কে গুরুত্ব দেওয়া হবে এরকমটা নয়। অনেক সময় এই ন্যূনতম ব্যয় ছাড়াও অন্যান্য যে বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনে, সেগুলোও কিন্তু একটা জায়গায় শিল্পকে স্থাপন করতে পারে। ঠিক আছে, তারপরে এত কিছু সমালোচনা সত্ত্বেও এই যে থিওরিটা আছে এটার একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স আছে। কি গুরুত্ব সেটা? 1 নম্বর গুরুত্ব, এই তত্ত্বের ভিত্তিতে শিল্প বিপ্লব ঘটে। তোমরা জানো শিল্প বিপ্লব ঘটেছিল, তো সেই সময় এটা যদিও একটা ওল্ড থিওরি, কিন্তু সেই সময় শিল্প বিপ্লবের সময় এই থিওরিটাই বিশাল গুরুত্বপূর্ণ থিওরি ছিল এবং এর ভিত্তিতে শিল্প স্থাপন করা হয়েছিল সেই সময়, যার ফলে পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে প্রধান ও বৃহৎ শিল্পগুলো গড়ে উঠতে লাগলো। ঠিক আছে, শিল্পপতিরা নিজের দেশ ছাড়াও বিদেশে ইনভেস্ট করা শুরু করলো এবং শিল্প গড়ে উঠতে লাগলো। 2 নম্বর, এটি একটি কি যুক্তিসঙ্গত এবং বিজ্ঞান ভিত্তিক মডেল। সেই সময়কার, যেই সময়কার এটা 1909 সালের মডেল, সেই সময়কার ভিত্তিতে এই মডেলটা ঠিকঠাক। তখনকার দিন হিসাবে এবং তখনকার পরিস্থিতি হিসাবে এই মডেল অনুসারে অবশ্যই শিল্প গড়ে তোলা লাভজনক ছিল। 3 নম্বর কি, বিংশ শতকের শিল্প স্থাপনিকতা সম্পর্কিত বিংশ শতকে অর্থাৎ 19th সেঞ্চুরির পরবর্তীকালে যখন শিল্প স্থাপন করা হলো, তার পরবর্তীকালে ওয়েবারের পরবর্তীকালে যারা এই শিল্প স্থাপন সম্পর্কিত তত্ত্বগুলো দিল, তাদের বেসিকটা কিন্তু এই ওয়েবারের থিওরি থেকেই আসছে। অর্থাৎ তিনি হলেন স্রষ্টা, তার পরবর্তীকালে তার থিওরিটিকে মডিফাই করে তার পরবর্তীকালে মানুষের মধ্যে আরও অনেক চিন্তাভাবনা আসলো এবং নতুন নতুন থিওরি আসলো। তো শুরুর দিক থেকে দেখলে এই থিওরিটি সত্যিকারেই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি যে সময় থিওরিটি দিয়েছিলেন সেই সময় অবশ্যই এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তো ঠিক আছে, আজকের ক্লাসে আমরা ওয়েবারের থিওরি নিয়ে আলোচনা এবং সমালোচনা করলাম। পরবর্তীতে যে থিওরিটা আছে সেখানে আছে তোমাদের অগাস্ট লসের মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্ব, যেখানে দেখব কিভাবে শিল্পপতিরা তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য, সর্বোচ্চ করার জন্য যে শিল্প যে গড়ে তুলবে তার যে চেষ্টা, সেটাকে কিভাবে রূপায়িত করেছে, সেটা তার পরবর্তীকালে সেকেন্ড যে ভিডিও আসবে এখানে শিল্প থেকে, সেখানে আমরা পড়ব। ঠিক আছে, তো তোমাদেরকে ক্লাসের মাঝে মাঝে আমি বলে দিয়েছি কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে এই জায়গাগুলো প্রিপেয়ার করে নাও, অবশ্যই কমন পাবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।